হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মানহুম জিকেজিএস। আজকে আমরা এই ভিডিওতে নিয়ে এসেছি ডাব্লিউপি সংক্রান্ত বিগত বছরের আরও কতগুলি অঙ্ক সমাধান। ঠিক আছে, আর এর আগে আমরা পার্ট 1 এবং পার্ট 2 এর দুটো ভিডিও বানিয়েছি ডাব্লিউপি প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত ম্যাথগুলো রয়েছে সেগুলো সংক্রান্ত। যদি তোমরা দেখে না থাকো তাহলে এখানে ডেসক্রিপশন বক্সে নিচে লিঙ্কটা দিয়ে দেবো, আর তাছাড়া প্লেলিস্টে লিঙ্কও দেওয়া থাকবে, সেখানে তোমরা অবশ্যই দেখে নেও। তাহলে চলো আজকে শুরু করা যাক। দেখো প্রথম অঙ্ক, 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার গোলককে গলিয়ে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কয়টি গোলক তৈরি করা যাবে? বলা হয়েছে একটি গোলকের ব্যাসার্ধ দেওয়া রয়েছে, তার ব্যাসার্ধ দেওয়া রয়েছে 6 সেন্টিমিটার এবং ওইটিকে গলিয়ে আবার 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলক তৈরি করা হবে। তাহলে কতগুলি গোলক তৈরি করা যাবে? তাহলে প্রথমে যে গোলকটি ছিল, ঠিক আছে, তার ব্যাসার্ধ রয়েছে ব্যাসার্ধ সমান আর সমান 6 সেন্টিমিটার। প্রথমে যখন গোলকটি রয়েছে বড় গোলকটি, তার ব্যাসার্ধ রয়েছে 6 সেন্টিমিটার। আর আমরা তাহলে জানি গোলকের আয়তন সমান, গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে দেখো 4/3 পাই আর কিউব, তাহলে লিখতে পারি 4/3 পাই আর এর দিকে লিখতে পারি তো 6 তার হোল কিউব। এটা হয়ে গেল বড় গোলকটি যেটা ছিল তার আয়তন। এখন দেখো বলা হয়েছে পরে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলক তৈরি করবে। ঠিক আছে, দেখো এখন যদি বলি এই গোলকটিকে গলিয়ে আমি নতুন গোলক তৈরি করি, তাহলে নিশ্চয়ই এই গোলকটির আয়তনের সমানে আমি গোলক তৈরি করতে পারবো। ঠিক আছে, তাহলে নতুন যে গোলকগুলি তাদের ব্যাসার্ধ দেওয়া হয়েছে, নতুন গোলকের ব্যাসার্ধ সমান আর সমান 2 সেন্টিমিটার। তাহলে নতুন গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব, অর্থাৎ 4/3 পাই আর মানে এখানে মান হচ্ছে আমার 2 এর হোল কিউব। এখন দেখো তাহলে প্রথমে যে গোলকটি ছিল তার আয়তন এইটা, আর এখন যে ছোট গোলকগুলি নির্ণয় করলাম তার আয়তন পেয়ে গেলাম আমি 4/3 পাই 2 তার হোল কিউব। তাহলে যদি আমি এই গোলকের আয়তন দিয়ে এখন গোলকের আয়তনকে যদি ভাগ দিই, তাহলে আমি পেয়ে যাবো মোট কতগুলি গোলক তৈরি হবে। ঠিক আছে, অতএব মোট গোলকের সংখ্যা সমান প্রথমে যে আয়তন 4/3 পাই আর কিউব বাই 4/3 পাই আর কিউব। তাহলে এখন এই 4/3 পাই পাই কেটে গেল, তাহলে পড়ে রইল 6 এর কিউব মানে 6 গুণিত 6 গুণিত 6 বাই 2 এর কিউব মানে 2 গুণিত 2 গুণিত 2। এবং দেখো 2 3 6, 2 3 6, 2 3 6, অর্থাৎ 3 এর কিউব মানে 27টি। তাহলে মোট কতগুলি গোলক তৈরি হবে? যদি প্রথমের গোলকটি গলিয়ে আমরা এই 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলক তৈরি করি, তাহলে মোট আমরা 27টি গোলক এখন পাবো। নেক্সট নাম্বার 2, 0.5% কে দশমিকে পরিণত করো। দেখো 0.5% একে আবার দশমিকে নির্ণয় করতে বলা হয়েছে। আমার শতকরা সংক্রান্ত ভিডিও রয়েছে যে কিভাবে একটা কোনো দশমিক ভগ্নাংশকে আবার শতকরায় নিয়ে যেতে হয় বা শতকরাকে দশমিক, সেখান থেকে তোমরা দেখতে পারো। তাহলে 0.5% একে দশমিক নির্ণয় করতে পারে, দশমিক আছে আবার দশমিক নির্ণয় করতে পারে। ঠিক আছে, তাহলে 0.5 এই শতকরা চিহ্ন হাঁটানোর জন্য পড়েছিল নিচে 100, আর এই দশমিক হাঁটানোর জন্য আবার নিচে একটা 0। তাহলে 0.5 বা এখন কত পেয়ে গেলাম আমি 1000। তাহলে এখন একে যদি আমি ভাগ করি, দেখো আসবে 0.005। তাহলে এখন যদি দশমিক নির্ণয় করি 0.5%, তাহলে পেয়ে যাবো আমি 0.005। এটাই অ্যান্সার। নাম্বার 3, 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল। 10 বছর পর বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে, তাহলে বাবা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত কত? দেখো 10 বছর আগের বাবা এবং ছেলের বয়সের দেওয়া ছিল, সেখানে কোনো শর্ত বলা রয়েছে, আবার 10 বছর পরের বলা রয়েছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে বর্তমানে বাবা ও ছেলের বয়স নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে 10 বছর আগে একটা নির্ণয় করি প্রথম আমি। 10 বছর আগে বলা হয়েছে যে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল। তাহলে ছেলের বয়সের 3 গুণ ছিল বাবার বয়সটা, তাহলে ছেলের বয়স জানা নেই, মনে করে নিলাম ছেলের বয়স সমান x বছর। তাহলে 10 বছর আগে বাবার বয়স সমান, যেহেতু বলা হয়েছে যে বাবার বয়সটা ছেলের বয়সের 3 গুণ অর্থাৎ 3x বছর। তাহলে যদি বর্তমানে বলি, বর্তমান বয়স
তাহলে এদের বর্তমান বয়স কত পাবো আমরা? দেখো, যেহেতু 10 বছর আগের বয়স, তাহলে বর্তমানে মানে নিশ্চয়ই আবার আমাদেরকে 10 বছর সামনে আসতে হবে। তাহলে 10 বছর সামনে আসি, তাহলে সেক্ষেত্রে ছেলেরও 10 বছর বাড়বে, আবার বাবারও 10 বছর বয়স বাড়বে। তাহলে বর্তমানে ছেলের বয়স x প্লাস 10 বছর এবং বর্তমানে বাবার বয়স 3x প্লাস 10 বছর। যেহেতু 10 বছর আগে এগোতে হবে আমাদেরকে সামনে, ঠিক আছে। আবার বলা হয়েছে যে 10 বছর পর, অতএব 10 বছর পর 10 বছর পর ছেলের বয়স 10 বছর পর মানে নিশ্চয়ই বর্তমান থেকে 10 বছর পর বলা হয়েছে, ঠিক আছে। তাহলে 10 বছর পর যদি এখানে বর্তমানে x প্লাস 10, তাহলে 10 বছর পর মানে আবার বর্তমান থেকে আবার 10 বছর সামনে যাব। তাহলে 10 বছর পর x প্লাস 10 প্লাস আবার 10, অর্থাৎ বর্তমানে 10 বছর পর ছেলের বয়স হয়ে গেল x প্লাস 20 বছর। অতএব 10 বছর পর আবার বাবার বয়স 3x প্লাস 10 অর্থাৎ 3x প্লাস 20 বছর। এখন কিন্তু শর্ত বলে দিয়েছিল যে 10 বছর পর যে বয়সটা হবে বাবা এবং ছেলের, ঠিক আছে, 10 বছর পর বাবা এবং ছেলের যে বয়সটা হবে সেক্ষেত্রে বলে দেওয়া হয়েছিল যে বাবার বয়সটা ছেলের বয়সের দ্বিগুণ হবে। তাহলে 10 বছর পর ছেলের বয়স পেলাম x প্লাস 20 এবং 10 বছর পর বাবার বয়স পেলাম 3x প্লাস 20, ঠিক আছে। তো এখন শর্ততে বলা হয়েছে যে ছেলের যে বয়সটা 10 বছর পর হবে সেটা বাবার বয়সটা ছেলের বয়সটার দ্বিগুণ। অর্থাৎ লিখতে পারি শর্তানুসারে যে 3x প্লাস 20 সমান x প্লাস 20 গুণিত 2, কারণ বলা হয়েছিল 10 বছর পর বাবার যে বয়সটা হবে সেটা ছেলের বয়সের দ্বিগুণ হবে। ছেলের বয়স x প্লাস 20 10 বছর, বা 3x প্লাস 20 সমান 2 গুণিত x মানে 2x প্লাস 40, বা 3x এই 2x এদিকে গেলে মাইনাস 2x সমান 40, এই 20 এদিকে গেলে মাইনাস 20, বা 3x থেকে 2x গেলে x সমান 40 থেকে 20 গেলে 20। তাহলে x এর মান পেয়ে গেলাম আমি 20। এখন দেখো বলা হয়েছে যে বাবা ও ছেলের বর্তমান বয়স কত। তাহলে দেখো বর্তমান বয়স হচ্ছে এই জায়গাটা, এখান থেকে সব নির্ণয় করা যাবে। যদি 10 বছর আগের বয়স নির্ণয় করতে হয় তাও পেয়ে যাবো বর্তমান বয়স, এবং 10 বছর পর সব নির্ণয় করতে। তাহলে বর্তমান বয়স পেয়েছিল, তাহলে ছেলের বর্তমান বয়স কত হবে? অতএব ছেলের বর্তমান বয়স সমান বর্তমান ছিল x প্লাস 10, x এর মান ছিল 20, অর্থাৎ 20 প্লাস 10 অর্থাৎ 30 বছর। অতএব বাবার বর্তমান বয়স সমান 3x প্লাস 10 অর্থাৎ 3x প্লাস 10 সমান 3x x এর মান 20, 3 গুণিত 20 প্লাস 10 সমান 3 20 60 10 70 বছর। তাহলে পেয়ে গেলাম ছেলের বর্তমান বয়স 30 বছর এবং বাবার বর্তমান বয়স 70 বছর। এটাই আমার আনসার। নেক্সট নাম্বার 4, একটি আয়তক্ষেত্রের প্রস্থ 5 সেন্টিমিটার ও কর্ণ 13 সেন্টিমিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত? অর্থাৎ একটি আয়তক্ষেত্রের প্রস্থ দেওয়া রয়েছে এবং কর্ণ দেওয়া রয়েছে এবং তার পরিসীমা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আয়তক্ষেত্র যার প্রস্থ দেওয়া রয়েছে 5 সেন্টিমিটার এবং কর্ণ দেওয়া রয়েছে 13 সেন্টিমিটার, এই দৈর্ঘ্যটা দেওয়া নেই, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্যটা মনে করে নিলাম আমি 1 সেন্টিমিটার। আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণ সমান আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, এটা একটা সূত্র রয়েছে। আয়তক্ষেত্রের কর্ণ নির্ণয় করার সূত্র হচ্ছে √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। কারণ আমাকে যদি পরিসীমা নির্ণয় করতে হয় তাহলে সেক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ দুটোই চাই, কিন্তু আমার প্রস্থ দেওয়া রয়েছে, দৈর্ঘ্য দেওয়া আছে, তাই দৈর্ঘ্য x ধরে নিলাম, ঠিক আছে। আমার দেখো কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, এক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দেওয়া ছিল 13 সেন্টিমিটার। এখন দেখো কর্ণের দৈর্ঘ্য সূত্র বললাম √² প্রস্থ স্কয়ার, আবার কর্ণের দৈর্ঘ্য দেওয়া ছিল 13 সেন্টিমিটার। তাহলে এখন শর্তানুসারে আমি লিখতে পারি যে এই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান এই 13, অতএব √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার সমান 13, বা দেখো দৈর্ঘ্য দেওয়া ছিল x ধরেছিলাম আমি, ঠিক আছে, আর প্রস্থ দেওয়া ছিল 5, বা লিখতে পারি √, x স্কয়ার প্লাস প্রস্থ 5 এর স্কয়ার সমান 13। এখন যদি আমি এই রুট
हटाते चाই তাহলে উভয় পক্ষ বর্গ করব। ঠিক আছে, উভয় পক্ষ বর্গ করিয়া পাই কি পাই √(x² + 5² তার হোল স্কয়ার সমান 13। উভয় পক্ষ বর্গ করেছি। ঠিক আছে, এখন আমার লাভ কি হবে দেখো, যদি আমি রুটের ভিতরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে দুটো রুট গুণ করলে আমার রুট সরে যায়, শুধুমাত্র সংখ্যা বলে। ঠিক আছে, তাহলে থেকে গেল x² + 5² সমান 13² বা x² + 5² 25 সমান 13² 169 বা x² সমান 169 এর প্লাস 25 দিয়ে গেলে -25 বা x² সমান 5 4 দিতে নয় 2 4 দিতে 6 1 144 বা x সমান √(144 সমান 12। এখন দেখো x এর মান অর্থাৎ আমি দৈর্ঘ্যটা পেয়ে গেলাম, দৈর্ঘ্য দিয়েছিলাম x, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এখন দৈর্ঘ্য সমান x সমান 12 সেন্টিমিটার আমি পেয়ে গেলাম। তাহলে আমাকে পরিসীমা নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র, আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, এটা হলো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র, সমান 2 গুণিত দৈর্ঘ্য পেলাম 12 প্লাস প্রস্থ পেয়ে গেছি 5 সমান 2 গুণিত 12 × 5 17 সমান 17 দুগুণে 34 সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা পেয়ে গেলাম আমরা 34 সেন্টিমিটার। নেক্সট নাম্বার 5, এক মা ও তার 6 সন্তানের বয়সের গড় 12 বছর। মার বয়স বাদ দিলে সেই গড় 5 বছর কমে যায়, তাহলে মায়ের বয়স কত? এক্ষেত্রে মা এবং তার 6 সন্তানের গড় বয়স দেওয়া রয়েছে। পরবর্তী ক্ষেত্রে বলা হয়েছে যে মায়ের বয়স যদি বাদ দেওয়া হয় সেক্ষেত্রে গড় কিছুটা কমে যাচ্ছে, তাহলে মায়ের বয়সটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে মা ও 6 ছেলে সমান মোট কতজন হচ্ছে আমার? সমান 7 জন। 7 জনের গড় বয়স দেওয়া রয়েছিল, গড় বয়স সমান 12 বছর। ঠিক আছে, মা ও তার 6 সন্তান বলা হয়েছে, অর্থাৎ মা ও 6 ছেলে, তাহলে মা এবং 6 ছেলে নিয়ে গেল 7 জন, 7 জনের গড় বয়স 12 বছর। অতএব 7 জনের মোট বয়স 12 গুণিত 7 সমান 84 বছর। এখন তো বলা হয়েছে যদি মায়ের বয়সটা বাদ দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, তাহলে যদি মায়ের বয়সটা বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে মা ও 6 ছেলে মিলে মোট 7 জন ছিল, তাহলে মায়ের বয়স যদি বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কি হবে যে একজন কমে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে 6 জন হয়ে যাবে এবং তখন গড় বয়সটাও কিন্তু কমে যাচ্ছে 5 বছর। এখন মায়ের বয়স বাদ দিলে আগে ছিল 7 জন, 6 ছেলে আর মা নেই, তাহলে এখন মায়ের বয়স বাদ দিলে 6 জনের গড় বয়স কমে হয় সমান, দেখো বলা হয়েছে 5 বছর কমে যায়, তাহলে আগে 7 জনের গড় বয়স ছিল 12, নিশ্চয়ই 12 - 7 অর্থাৎ 12 - 5, 5 বছর কমছে অর্থাৎ 7 বছর। অতএব এখন 6 জনের মোট বয়স সমান 6 গুণিত 7 অর্থাৎ 42 বছর। তাহলে এখানে দেখো মোট 6 সন্তানের যে মাকে বাদ দিয়েছে অর্থাৎ 6 জনের, অর্থাৎ 6 সন্তানের মোট বয়স পেলাম 42 বছর। আর আগে যখন ছিল 7 জন, মা মোট 6 জন ছিল, মোট 7 জনের মোট বয়স ছিল 84 বছর। তাহলে যদি আমি এই 7 জন থেকে অর্থাৎ মা আর মোট 6 জন ছেলে থেকে যদি এই 6 জন ছেলের বয়সটা বাদ দিই তাহলে আমি মায়ের বয়সটা পেয়ে যাবো। অতএব মায়ের বয়স সমান 84 - 42 সমান 42 বছর। তাহলে মায়ের বয়স হয়ে গেল 42। নাম্বার 6, একটি অটোরিকশা 40 কিলোমিটার/ঘন্টা গতিবেগে 2 ঘন্টা 30 মিনিট চলেছে। যদি সে গন্তব্যস্থলে আরও 1 ঘন্টা পরে পৌঁছায় তবে অটোরিকশাটি মোট কত দূরত্ব অতিক্রম করেছে? অর্থাৎ একটা অটোরিকশার গতিবেগ দেওয়া রয়েছে এবং সে কত সময় ধরে যাত্রা করেছে সেটাও দেওয়া রয়েছে এবং গন্তব্যস্থলে পৌঁছেছে, কিন্তু গন্তব্যস্থলের ওই তার দূরত্বটা সেটা নির্ণয় করতে বলা হয়েছে। গতিবেগ দেওয়া রয়েছে
40 কিলোমিটার পার ঘন্টা। এখন ওই অটোরিকশাতে করে ব্যক্তি মোট 2 ঘন্টা 30 মিনিট যাত্রা করেছিল, ঠিক আছে। 2 ঘন্টা 30 মিনিট যাত্রা করেছে, কিন্তু 2 ঘন্টা 30 মিনিট যাত্রা করার পরেও তিনি আবার 1 ঘন্টা পর তিনি পৌঁছেছেন তার গন্তব্যস্থলে। অতএব মোট সময়, যদি মোট সময় দেখি আমি, মোট সময় সমান, প্রথমে 2 ঘন্টা 30 মিনিট সে তো যাত্রা করেছে, ঠিক আছে, তার সঙ্গে আবার 1 ঘন্টা সময় নিয়েছে, তাহলে মোট সে 3 ঘন্টা 30 মিনিট যাত্রা করলো, ঠিক আছে। তাহলে দেখো মোট যাত্রা করেছে 3 ঘন্টা 30 মিনিট, আর আমরা জানি 60 মিনিট সমান 1 ঘন্টা, তাহলে 3 ঘন্টা অর্থাৎ 3 গুণিত 60 প্লাস 30 মিনিট সমান 3 × 180 প্লাস 30 মিনিট, অর্থাৎ মোট 210 মিনিট সে যাত্রা করেছে। তাহলে 210 মিনিটের মোট যতটা যাত্রা করবে তারপর গন্তব্যস্থলে পৌঁছেছিল, তাহলে মোট দূরত্ব পেয়ে যাব। আর এখন দেওয়া ছিল যে 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগ, তাহলে 60 মিনিট সমান 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিটে সে কত যায়? 40 কিলোমিটার, ঠিক আছে। অতএব সে 60 মিনিটে যায় 40 কিলোমিটার, 1 মিনিটে যায় 40/60 কিলোমিটার। অতএব 210 মিনিট যাত্রা করেছে মোট, 210 মিনিটে যায় 40/60 গুণিত 210, এই শূন্য এই শূন্য, 2 2 4, 2 3 6, 3 7 21, 0, অর্থাৎ 270 140 কিলোমিটার। তাহলে দেখো ও সে যদি 210 মিনিটে মোট যতটা যাত্রা করে তারপর গন্তব্যস্থলে পৌঁছেছে, 210 মিনিটে কতটা যাত্রা করেছে সে এই গতিবেগে 140 কিলোমিটার, অর্থাৎ গন্তব্যস্থলের দূরত্ব ছিল তার 140 কিলোমিটার। নেক্সট নাম্বার 7, একটি পাম্প একটি ট্যাঙ্কে 2 ঘন্টায় জলপূর্ণ করতে পারে। ট্যাঙ্কে একটি ফুটো থাকার জন্য সেটিকে পূর্ণ করতে পাম্পটির 2 পূর্ণ 31 ঘন্টা সময় লাগে। তাহলে জলপূর্ণ ট্যাঙ্কটি কত সময়ে খালি হবে? দেখো এখানে দেওয়া রয়েছে যে একটা ট্যাঙ্ক রয়েছে, সেক্ষেত্রে ট্যাঙ্কটি কোনো পাইপ দ্বারা যদি পূর্ণ হয় তাহলে তার 2 ঘন্টা সময় লাগতো, কিন্তু ট্যাঙ্কে কি হয়েছে, একটা ফুটো রয়েছে, এর কোনো পাইপ দ্বারা যদি পূর্ণ হয় তাহলে মোট 2 ঘন্টা সময় লাগে, ঠিক আছে। কিন্তু ট্যাঙ্কে ফুটো থাকার জন্য কিছু জল বাইরে যাচ্ছে, তার জন্য সেক্ষেত্রে 2 পূর্ণ 31 ঘন্টা সময় লাগছে। তাহলে বলছে ট্যাঙ্কটি খালি হতে কত সময় লাগে মোট। তাহলে যেটা ভর্তি করছে তাকে আমি ধরে নিলাম এ পাইপ, ঠিক আছে, তার সময় লেগেছে 2 ঘন্টা। আর যেহেতু ফুটো দিয়ে খালি হচ্ছে তাহলে ওকে ধরে নিলাম আমি বি, তার সময় লেগেছে 2 পূর্ণ 31 ঘন্টা সমান 3 2 6 1 7 3 ঘন্টা। তাহলে এক্ষেত্রে ভর্তি আর খালি যদি বলে তাহলে সেক্ষেত্রে একটা সূত্র তোমরা দেখে চঞ্চল বৈশাখ বই তো পেয়ে যাবে, এ বি বাই বি মাইনাস এ। তাহলে এ মানে 2 গুণিত বি মানে 7 3 বাই বি মানে 7 3 মাইনাস এ অর্থাৎ 2 এখানে 1 সমান 2 7 14/3 বাই এক্ষেত্রে ভগ্নাংশের বিয়োগ লসাগু হবে 3 3 1 3 অর্থাৎ 7 1 7 মাইনাস 1 3 3 3 গুণে 6 সমান 14/3 বাই 7 থেকে 6 গেলে 1/3 সমান 14/3। এখানে দেখো ভাগের কাছে একে যদি গুণের আকারে নিই তাহলে 1/3 হয়ে যাবে 3/1, 3 3 কেটে গেল, অর্থাৎ 1 14 14 মানে মোট 14 ঘন্টা। যদি তার এখন সময় লাগবে কত? 14 ঘন্টা। নেক্সট নাম্বার 8, দুটি সংখ্যার যোগফল 45, সংখ্যা দুটির বিয়োগফল তাদের যোগফলের 51 অংশ। তাহলে সংখ্যা দুটির লসাগু কত? সংখ্যা দুটির যোগফল দেওয়া রয়েছে এবং বিয়োগফলটা বলা হয়েছে যে তাদের যোগফলের 51 অংশ। তাহলে সংখ্যা দুটির লসাগু নির্ণয় করতে বলা হয়েছে। দেখো সংখ্যা দুটির যোগফল দেওয়া রয়েছে 45, অতএব বিয়োগফল কত হবে? দেখো বিয়োগফল বলে দিয়েছে যে বিয়োগফলটা তাদের যোগফলের 51 অংশ। তাহলে যোগফল যদি 45 হয় তাহলে 45 এর অর্থাৎ 45 গুণিত 51 বলা হয়েছিল বিয়োগফল যোগফলের 51 অংশ, অর্থাৎ যোগফল 45 যোগফলের 51 মানে যোগফল 45 গুণিত 51 অর্থাৎ 9 5 45 মানে 5। তাহলে যোগফল পেলাম 5, যোগফল পেলাম 45 এবং বিয়োগফল পেলাম 5। তাহলে এক্ষেত্রে লসাগু নির্ণয় করতে বলেছে সংখ্যা দুটি। তাহলে সংখ্যা দুটি কিভাবে নির্ণয় করবো? আমরা জানি যে যোগফল আর বিয়োগফল যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে বৃহত্তম সংখ্যা, আগের ভিডিওতে দেখবে তোমরা এরকম একটা অঙ্ক ছিল, বৃহত্তম সংখ্যা
সমান যোগফল প্লাস বিয়োগফল বাই 2। যোগফল 45 প্লাস বিয়োগফল 5/2 সমান 50/2 অর্থাৎ 25। তাহলে বৃহত্তম সংখ্যাটি পেয়ে গেলাম 25। অতএব ক্ষুদ্রতম সংখ্যা সমান বা ছোট সংখ্যাটি, ক্ষুদ্রতম সংখ্যা সমান কি, যোগফল মাইনাস বিয়োগফল হয় বাই 2। যোগফল 45 মাইনাস বিয়োগফল 5/2 অর্থাৎ 40/2 সমান 20। তাহলে দেখো আমি সংখ্যা দুটো এখন পেয়ে গেলাম, একটা 25 আর একটা 20। তাহলে এখন সংখ্যা দুটি লসাগু নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। অতএব 25 আর 20 এদের লসাগু 5 × 5 = 25, 5 × 4 = 20। অতএব লসাগু সমান 5 × 5 × 4, 5 × 5 = 25, 4 × 25 = 100। তাহলে সংখ্যা দুটি লসাগু হয়ে গেল। নেক্সট নাম্বার 9, একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 7:9:12 যদি সবচেয়ে বড় বাহু এবং সবচেয়ে ছোট বাহুর অন্তর 15 সেন্টিমিটার হয়, তবে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত? একটা ত্রিভুজ রয়েছে, বিষমবাহু ত্রিভুজ, যেহেতু দৈর্ঘ্যের অনুপাতগুলি আলাদা রয়েছে, তার অনুপাত দেওয়া হয়েছে 7, 9 আর 12। আর বলে দেওয়া হয়েছে যে বড় বাহু এবং ছোট বাহুর মধ্যে যে অন্তর তা হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে বাহুগুলির অনুপাত সমান 7:9:12। তাহলে এখন ধরে নিলাম আমি যে বাহুগুলি যথাক্রমে 7x, 9x ও 12x। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সবচেয়ে বড় 12x এবং সবচেয়ে ছোট্ট হচ্ছে 7x। তাহলে বলে দেওয়া হয়েছিল যে অঙ্কটিতে বৃহত্তম বাহু এবং ক্ষুদ্রতম বাহুর যে অন্তর রয়েছে তার দৈর্ঘ্যের সেটা রয়েছে 15 সেন্টিমিটার। তাহলে বৃহত্তম বাহু যদি 12x হয় আর ক্ষুদ্রতম বাহু যদি 7x হয়, তাহলে তাদের অন্তর মানে বিয়োগফল, তাহলে মাইনাস লিখতে পারি তো আমি 15। যেহেতু বলে দেওয়া হয়েছিল বৃহত্তম বাহু 12x এবং ক্ষুদ্রতম বাহু 7x, এই দুটি বাহুর অন্তর হলো 15। তাহলে 12x - 7x = 15, বা 12x থেকে 7x গেলে 5x = 15, বা x = 15/5 = 3। তাহলে x এর মান পেয়ে গেলাম আমি 3। তাহলে আমাদের নির্ণয় করতে হবে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে বৃহত্তম বাহু কোনটা, সবচেয়ে বড় হচ্ছে 12x। অতএব বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য সমান 12x সমান 12 × x এর মান 3, 36 সেন্টিমিটার। তাহলে বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য পেয়ে গেলাম 36 সেন্টিমিটার। এখানে তোমাকে যদি বাকি বাহুগুলো নির্ণয় করতে বলা হয় তাও পেয়ে যাবে। দেখো নাম্বার 10, মান নির্ণয় করো। রয়েছে √81 × 3 - √16 × 4 বা √16 × 4 - √81 × 3 সমান কত? দেখো √81 অর্থাৎ 81 যদি বর্গমূল করি তাহলে সেক্ষেত্রে আমি পাবো 9। 81 বর্গমূল করলে পেয়ে যাবো 9 × 3 মাইনাস, এখানে যদি 16 বর্গমূল করি তাহলে পেয়ে যাবো 4 × 4 বাই, ঠিক সেরকম এখানেও 16 যদি বর্গমূল করি তাহলে পেয়ে যাবো 4 × 4 মাইনাস 81 বর্গমূল করলে 9 × 3। তাহলে 9 × 3 = 27 মাইনাস 16, 4 × 4 = 16 বাই 4 × 4 = 16 মাইনাস 9 × 3 = 27 সমান 27 থেকে 16 যদি যাই তাহলে 6, 1 × 7, 1 × 2 11 বাই, আবার এখানে যদি সেম 27 থেকে 16 গেলে 11, কিন্তু এখানে যেহেতু বড় রয়েছে মাইনাস, তাই মাইনাসের চিহ্ন অর্থাৎ -11। এখন যদি কাটা হয় 11 × 11, কিন্তু যেহেতু মাইনাস ছিল তাই -1টা চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ এখানে অ্যান্সার হয়ে গেল -1/1 অর্থাৎ -1। এটা বিগত বছরে 10টা মোট 20টা অঙ্ক আমরা আলোচনা করেছি। তোমরা যদি দেখে না থাকো তাহলে সেটার ডেসক্রিপশন বক্সে নিচে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিতে পারো। আর এইভাবে আমরা এখন পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে যতগুলো রইবে সেই অঙ্কগুলো সমাধান করে যাবো, ঠিক আছে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটাকে একটা, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে থাকো। ধন্যবাদ।